টোটাল ডিক্লারেশন এসেছে ৩,১০০ কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট, আর আমাদের এই সামিটটা করতে খরচ হয়েছে প্রায় ১.৫ কোটি টাকা। তা আপনারা যদি মনে করেন ঠিক আছে তাহলে একটাকে আরেকটা দিয়ে ভাগ করলে তো রিটার্ন ক্যালকুলেশন ইজ ফ্যান্টাস্টিক, ব্রিলিয়ান্ট সামিট, এর চেয়ে ভালো সামিট হতেই পারে না। আমি প্রথম থেকে শুরু করি, আমি এটা আগেও বলেছি, আমি আবারও বলছি, এই ৩,১০০ কোটি টাকার ফুল ক্রেডিট আমরা এই সামিটকে দেওয়া উচিত হবে না। এই সামিটের আগে অনেক কাজ করে এই ৩,০০০ কোটি টাকাতে ১০০ কোটি টাকাতে আনা হয়েছে। পৃথিবীর কোনো মানুষ, কোনো ইনভেস্টার কোনোদিন একটা সামিটে এসে আবেগপ্রবণ হয়ে হঠাৎ করে ১০০ কোটি টাকার একটা চেক লিখে ফেলে না। যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা এই জিনিসটা খুব ভালো করে জানেন। সো যারা সামিটের সাফল্যকে কত টাকা ওই সামিটের 4 দিনে ইনভেস্টমেন্ট হলো এটার উপর বেস করে ক্যালকুলেট করতে চান, তাদেরকে আমার এটা জাস্ট পার্সোনাল নোট অফ অ্যাডভাইস যে এইটার উপর বেস করে আসলে সামিটের সাফল্যটা আপনারা প্লিজ ক্যালকুলেট করবেন না। আমি পার্সোনালি মনে করি যে সামিটের আমাদের মূল যে উদ্দেশ্যটা ছিল, যে সেটা হচ্ছে যে বিদেশিদের কাছে বাংলাদেশের যে পারসেপশন, সেই পারসেপশনটাকে আমরা চেঞ্জ করতে পারি কিনা। তারা যখন বাংলাদেশে আসে, আমরা এটা আগেও বলেছি যে বিদেশিরা যখন বাংলাদেশে একবার ফিজিক্যালি আসেন, তারা বাংলাদেশ নিয়ে যেই ধারণাটা নিয়ে ফেরত যান, ওনারা যখন গুগল সার্চ করেন তো ওনারা ওই একই ধারণাটা পান না। ওনারা যে ধারণাটা নিয়ে এখন ফেরত যাবেন, ওনারা ফেরত যাওয়ার পরে যখন ওনারা ওনাদের বন্ধু বান্ধব, ওনাদের কলিগদেরকে বলবেন যে না আমি বাংলাদেশে 4 দিন ঘুরে আসলাম, আমি দেখলাম যে আসলে বাংলাদেশ নিয়ে আমরা গুগল সার্চ করে যা দেখছি সেটা আসলে ট্রু না। প্রথম 2 দিন আমরা ওনাদেরকে কি করেছি, 7-8 তারিখে ওনাদের আমরা বাংলাদেশ ঘুরিয়ে দেখেছি যে বাংলাদেশে ফ্যাক্টরি করতে হলে ওই প্র্যাকটিক্যালি ওই জায়গাটা দেখতে কিরকম। 9 তারিখ সকালে আমরা ওনাদেরকে আমাদের ভিশনটা দেওয়ার চেষ্টা করেছি, আমরা কোথায় আছি, কোথায় যাওয়ার চেষ্টা করছি। আর 9 তারিখ বিকাল এবং 10 তারিখে আমরা সারাদিন ওনাদেরকে বিজনেস টু বিজনেস বিভিন্ন ধরনের মিটিং করার সুযোগ দিয়েছি, বিভিন্ন প্রশ্ন করার সুযোগ দিয়েছি। সো এই ফুল ওভারঅল 360 ভিউ যেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি, সেটা থেকে আমাদের এখন পর্যন্ত যে ফিডব্যাক বিদেশিদের কাছ থেকে সেটা হচ্ছে যে ওনারা খুবই খুশি হয়েছেন যে আমরা ওনাদেরকে এরকম একটা অপরচুনিটি দিয়েছি এবং সেখান থেকে ওনারা ডেফিনেটলি অনেক ইনফরমেশন নিয়ে ফেরত গেলেন। ওনারা আমাদের যেটা মেইন উদ্দেশ্য যে বাংলাদেশ যাতে খাবার মেনু থেকে প্রথমেই বাদ পড়ে না যায়, যদি মেনু থেকে আমরা বাদ পড়ে না যাই তাহলে অর্ডার করা তো অনেক পরের কথা। তো মোস্ট অফ দ্য কেসেস বাংলাদেশ আসলে মেনু থেকে বাদ পড়ে যায়, তো সেই জায়গাটাকে আমরা আসলে ইমপ্রুভ করার চেষ্টা করেছি সামিটের মাধ্যমে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আরেকটা কথা ডেফিনেটলি বলতে চাই, সেটা হচ্ছে যে আমার প্রেজেন্টেশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, অনেককে ধন্যবাদ, সোশ্যাল মিডিয়াতে যারা প্রশংসা করেছেন আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আমি জেনুইনলি মনে করি এটা আমার চাকরির অংশ, দিস ইজ মাই জব। আমার কাজই হচ্ছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে প্রেজেন্ট করা, বাংলাদেশকে সেল করার চেষ্টা করা বিদেশি বিনিয়োগকারীদের কাছে। তো সেল করার চেষ্টা করাটার জন্য এটা আলাদা প্রশংসা কিছু নাই, যে বিদার চেয়ারম্যান হবেন ভবিষ্যতে ওনাদের এক্স্যাক্টলি এই এক্সিকিউশনটাই করতে হবে, এটাই ওনার কাজ। সো এটার জন্য আলাদা করে বলার কিছু নাই। আর এই প্রেজেন্টেশন বানানো বলেন, ফুল প্রোগ্রামটা অর্গানাইজ করার পিছিয়ে অনেক মানুষ একসাথে কাজ করেছেন। সো ক্রেডিটটা আসলে সবার একসাথে প্রাপ্য। তো আমি আবারও একটু সামারাইজ করি যে আমাদের সামিটের সফট যেই উদ্দেশ্যটা ছিল, যেটা কোয়ালিটেটিভ এন্ড যেটা প্রবাবলি দি মোস্ট ইম্পর্টেন্ট উদ্দেশ্য, সেটা হচ্ছে যে তাদের পারসেপশনটা চেঞ্জ করা। আমরা একই সাথে সংস্কারের কাজ করব, একই সাথে আমরা বিনিয়োগ ব্যবস্থার উন্নতি করার চেষ্টা করব, বাট একই সাথে আমাদের একটা পাইপলাইন বিল্ড করতে হবে। কারণ এই ইনভেস্টার 12 মাস পরে যদি বাংলাদেশে ইনভেস্ট করার ডিসিশনটা নিবেন, ততদিনে হয়তো আমরা ইনভেস্টমেন্টের সিচুয়েশনটা ইমপ্রুভ করে ফেলতে পারবো আগামী 12 মাসে। কিন্তু আমরা যদি এখন বলি যে ভাই না, আমার তো ইনভেস্টমেন্টের অবস্থা ভালো না, আপনি 12 মাস পরে আমার সাথে কথা বলেন, আমি এখন আপনার সাথে কথা বলতে চাই না, একটু ওয়েট করেন। আমরা সামিট এখন কেন করলাম এই কোয়েশ্চেনটা যদি আপনাদের ক্ল্যারিটি চান, সেই ক্ল্যারিটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যে পাইপলাইন বিল্ডিং এবং রিফর্ম দে হ্যাভ টু গো হ্যান্ড ইন হ্যান্ড, পাশাপাশি প্যারালালি যেতে হবে, যাতে বাই দ্য টাইম রিফর্ম ইজ ফিনিশ দ্য পাইপলাইন ইজ বিগ ইনাফ। এবং সেটাই হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট টিমের কাজ, যে তারা পাইপলাইনটাকে ট্র্যাক করে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে তখন ইনভেস্টার ইনভেস্ট করতে রাজি হবে। আমাদের টোটাল জিডিপির সাইজের তুলনায় বা আমাদের মার্কেটে যে মানি মার্কেটে যে ফ্লো হয় ক্যাশের, সেটার তুলনায় কিন্তু অন্যান্য বড় দেশের তুলনায় আমাদের স্টক মার্কেটটা রিলেটিভলি ছোট। সো ইয়েস, স্টক মার্কেটের ইম্পর্টেন্স অনেক আছে, বাট এমন না যে আমাদের বাংলাদেশের ইকোনমি বা জিডিপির মুভমেন্ট এন্টারলি স্টক মার্কেট ডিপেন্ডেন্ট। সো এটা একটা পয়েন্ট আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এইবারের ফোকাসটা ছিল হচ্ছে গিয়ে প্রাইমারি ইনভেস্টর, যারা একদম প্রাইমারি লেভেলে কোম্পানিতে ইকুইটি ইনভেস্ট করবেন, তারা সেকেন্ডারি মার্কেটের ইনভেস্টার প্লেয়ার না। আপনারা দেখবেন যে আমরা ভেঞ্চার ক্যাপিটাল অনেক ফার্মকে করেছি যারা আর্লি স্টেজ স্টার্ট আপদেরকে ইনভেস্ট করে। আমরা অনেক আবার আরো বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতেও ইনভেস্ট করার জন্য যারা ইনভেস্টার যোগ্য আছেন তাদেরকেও বলেছি। সো আমাদের ফোকাসটা একটু প্রাইমারি মার্কেট ছিল। টু বি অনেস্ট, আমার মনে হয় যে সেকেন্ডারি মার্কেটের যারা ইনভেস্টার, তাদের ইনভেস্টমেন্টের ডিসিশন সেট এবং যে ক্রাইটেরিয়া, সেগুলো খুবই সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। আপনি যে সেকেন্ডারি মার্কেট ইনভেস্ট করবে তাকে আসলে কেপিএস এর ঘুরাই নিয়ে আসার কিছু নাই। সে স্টক মার্কেটের ওই ডিএসসির ওয়েবসাইট দেখে, ডিএসসির পুরো আপনার ট্রেন্ড দেখে অনেক ডিসিশন নিয়ে ফেলেন। সো তাদের জন্য যদি আমাদের কিছু
প্রোগ্রাম করতে হয় তাদেরকে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্টলি টেইলার্ড একটা ওয়েতে ওনাদেরকে ইনভাইট করতে হবে। সো এইটার সাথে মিক্স করা একটু ইজ এ বিট ডিফিকাল্ট। এই জন্য আমরা ওনাদেরকে এইবার স্কোপের বাইরে রেখেছি। আগামীবার হয়তো আমরা আরেকটু ব্লেন্ডেড করার চেষ্টা করবো, বাট আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই দুই ইনভেস্টরের ডিসিশন সেট, ক্রাইটেরিয়া, ডিউ ডিলিজেন্স, অল অফ দিস থিংস আর ভেরি ডিফারেন্ট। সো ওনাদেরকে একসাথে মিক্স করে আসলে খুব একটা লাভ হবে না। যেগুলো আপনারা দেখেছেন তারা হচ্ছে এত বড় ব্র্যান্ড যে তাদেরকে আপনারা স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করে ফেলেছেন। তো এরকম একটা বড় লিস্ট অফ ইনভেস্টর আমাদের কাছে আছে, কিন্তু টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ইনভেস্টর যারা ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু চান না যে ওনাদের নামগুলো পাবলিক ডোমেইনে এরকম বড় করে আসতে থাকুক। সো আমি আসলে পার্সোনালি আপনাকে ডিসক্লোজ করতে পারবো না কোন 20টা কোম্পানি আমার সাথে এই মুহূর্তে কথা বলছে। ইফ দ্য নাম্বার ইজ 20, আমি বলছি না নাম্বারটা 20, বা যতগুলো কোম্পানি আমার সাথে কথা বলছে তার অনুমতি ছাড়া তার ইনফরমেশনটাও আমার আসলে আপনার কাছে শেয়ার করা উচিত, কারণ উনি তো একটা ইনভেস্টমেন্ট ডিসিশন প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছেন। যেই নামগুলো আপনারা শুনেছেন, কারণ ওখানে এত সিনিয়র এক্সিকিউটিভ এসেছেন যে সেই কারণে তার নামটা বেশ চালু হয়ে গেছে, বাট নট নেসেসারিলি হোয়াট উই শুড বি মার্কেটিং স্পেসিফিক্যালি যে কে কত টাকা ইনভেস্ট করার চিন্তা করছেন বা কি করছেন। এই ইনফরমেশনটা যখন তারা ইনভেস্ট করবেন বা একটা ফাইনাল ডিসিশন পয়েন্টে চলে যাবেন তখন আমরা সেটা ডিসক্লোজ করতে পারি, যেরকম আমরা হান্দা বা শপআপের ক্ষেত্রে করেছি। জিডিপিতে এটার কন্ট্রিবিউশন কিরকম হতে পারে আমি একটু আগে বলেছি যে এটার সময় বলে দিবে, এই কারণে যে এই যে পাইপলাইনটা আমরা এখন বিল করছি এটার মেটেরিয়ালাইজেশন হবে হয়তো 2026-27 সালে গিয়ে। তো 26-27 সালের জিডিপি টু এফডিআই টু জিডিপি রেশিওটা যদি সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করে তাহলে আমাদের বলতে হবে যে আমাদের 2025 সালের সামিটটা আসলে সাকসেসফুল ছিল। এটা আমার কাছে এখন বসে বলা সম্ভব না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ইনভেস্টমেন্ট ডিসিশন শুধু সামিটের উপর বেস করা হয় না, সামিট হচ্ছে প্রথম ধাপ, তাই না? এরপরে আমাদেরকে এই পাইপলাইনটাকে নার্চার করতে হবে। সো সরকারের বিভিন্ন এজেন্সিকে আসলে একই সাথে কাজ করে এই পাইপলাইনটাকে বিল্ড করতে পারতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে যে আরো অনেক ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর অবভিয়াসলি থাকে। দেশের ইনফ্লেশন একটা ইস্যু, ফর এক্সাম্পল এখন ইনফ্লেশন একটা কন্ট্রোল পজিশনে চলে এসেছে, ইকোনমিক ডেভেলপমেন্ট এবং অনেক ধরনের ফ্যাক্টর থাকে, সবগুলাকে কনসিডারেশনে নিয়ে ফাইনালি এফডিআই নাম্বারটা আসলে ইন্টারপ্রিটেড হয়। সো আমি যদি এফডিআই নাম্বারটা 2026 সালে সিগনিফিকেন্টলি জাম্প করে সেটার পুরো ক্রেডিট যেরকম বিডা বা বেজার নেওয়া উচিত না, আবার যদি সেটা জাম্প কমপ্লিটলি না করে সেটার পুরোটা দোষটাও আপনারা বিডা বা বেজাকে দিবেন না, তখন যে চেয়ারম্যান থাকে তাকে দিবেন না, কারণ এটা আসলে প্রত্যেকের একটা রোল আছে। এই একটা ইনভেস্টমেন্টকে মেটেরিয়ালাইজ করা একদম 0 থেকে 100-এ যাওয়ার জন্য প্রত্যেকটা অর্গানাইজেশন, মিনিস্ট্রি, এজেন্সি প্রত্যেকের ছোট ছোট রোল আছে। সবগুলো রোল যদি আমরা ঠিকভাবে প্লে করতে পারি সরকার থেকে এবং প্রাইভেট সেক্টর থেকে, তখনই আসলে ইনভেস্টমেন্টটা ম্যাটেরিয়ালাইজ করবে। আমরা আমাদের বেস্ট প্লেটা করার চেষ্টা করছি আমাদের পয়েন্ট অফ ভিউ থাকে, সো দ্যাট উই ডু আওয়ার জব। এই যে দেখেন, বিনিয়োগ এবং কর্মসংস্থান এগুলা কমন এজেন্ডা ফর অল পলিটিক্যাল পার্টিস। আপনারা যে কোনো পলিটিক্যাল লিডারশিপকে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে আপনারা কি চান বাংলাদেশের বিনিয়োগ বা কর্মসংস্থানের উন্নতি হোক, তারা এটাতে না বলার কোনো কারণ নেই। সেটা এবং সেই উন্নতিটা করার জন্য আমরা যেসব প্রচেষ্টা চালাচ্ছি সেটাকে তাদের এন্ডোর্স না করারও সেই কারণে কোনো কারণ নেই। আমি এটা খুব ক্যাটাগরিক্যালি বলতে পারি যে আমাদের এই বড় বড় অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টি যারা আছে প্রত্যেকের সর্বোচ্চ লেভেলের লিডারশিপের সাথে আমাদের 1-to-1 ডিসকাশন হয়েছে টু মেক শিওর যে তারা এই সামিটের ব্যাপারে কমপ্লিটলি অ্যালাইনড এবং তারা মনে করেন এবং ফিল করেন যে তাদেরকে পার্টনার করে আমরা সামিটটা করছি। সেটাই করা হয়েছে এবং এটাও এনশিওর করার চেষ্টা করা হয়েছে যে তারা ইনভেস্টরদের কাছে ফুল অ্যাক্সেস পান এবং ইনভেস্টররাও তাদের কাছে ফুল অ্যাক্সেস পায়, যাতে পলিটিক্যাল কন্টিনিউটির কোয়েশ্চেনটা যখন আসে সেই কোয়েশ্চেনটাতে যাতে ইনভেস্টররা না ভোগেন। তো সেটার কারণে কিন্তু আমরা ওনাদেরকে ইচ্ছা মতো কথা বলার সুযোগ দিয়েছি, ওনারা বলেছেনও। সো ওনারা কি ফিডব্যাক দিলেন ইনভেস্টররা পোস্ট সামিট, সেই ফিডব্যাক আমরা এখনো নেইনি, বাট আপনারা হয়তো অনেক ইনভেস্টরের সাথে কথা বলেছেন, আপনারা আমাদেরকে বলতে পারেন যে পলিটিশিয়ানদের সাথে ওনাদের কনভারসেশনগুলো কিরকম গিয়েছিল এবং ওনারা কিরকম ফিল করে ফেরত গেলেন। সরি, এমওইউ নিয়ে মনে হয় একটা প্রশ্ন ছিল, সরি আমি একটু মিস করে গেছি। সো আমরা কুইকলি খুব শর্টলি কভার করি। এমওইউ বাকি যেগুলো করা হয়েছে সেগুলো রেঞ্জেস ফ্রম শর্ট টার্ম টু লং টার্ম ডিসিশন পয়েন্টস। আমি যেরকম একদম ভেরি লং টার্ম, দ্য মোস্ট লং টার্ম ওয়ান উই হ্যাভ ইজ আর্টেমিস অ্যাকর্ড, নাসার সাথে যেটা করা হয়েছে সেটার ইমপ্লিকেশন বুঝতে হয়তো বাংলাদেশের 15-20 বছর সময় লাগবে। এটা নিয়ে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় অনেক চিন্তিত যে কেন একটা 20 বছরের বয়সের এমওইউ এখন করা হলো, এটা নিয়ে অস্থিরতা করার কি আছে। আর আরেকটা হচ্ছে যে আমরা আরো কিছু শর্ট টার্ম ইন্টারভেনশন করার চেষ্টা করেছি, আইএলওর সাথে এমওইউ করেছি, আরো বিভিন্ন অর্গানাইজেশনের সাথে করেছি। এমওইউ লিস্টটা আমরা আপনাদেরকে শেয়ার করে দিব যে কোন কোন এমওইউ করা হয়েছে। প্রাণের সাথে যেরকম H&M এর একটা এমওইউ হয়েছে যেটা একেবারেই ভেরি ইমিডিয়েট এবং এটা কিন্তু একটা বড় উইন। আমরা
হয়তো পাওয়ার সেক্টর নিয়ে যারা কাজ করেন তারা বুঝতে পারবেন যে বাংলাদেশের এই রিনিউয়েবল এনার্জিতে তো একটা বড় ঘাটতি আছে। তো আমাদের যারা কাস্টমার, আমাদের ফ্যাক্টরিগুলো থেকে তারা সাপ্লাই নিবে, পাওয়ার সাপ্লাই আসবে রিনিউয়েবল এনার্জি থেকে। কিন্তু বাংলাদেশ কোনোদিনই 40% রিনিউয়েবল এনার্জিতে যেতে পারবে না, কারণ বাংলাদেশে তো এই পরিমাণ ল্যান্ড নেই। তাহলে আমাদের কি করতে হবে? রিনিউয়েবল এনার্জি যতটুকু আমরা প্রডিউস করি সেটাকে ক্যাটাগরিক্যালি ওইসব ফ্যাক্টরিতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো প্রাণের সাথে H&M এর কন্ট্রাক্টটা কিন্তু এরকম যে রুফটপে যে ইলেকট্রিসিটি প্রোডাকশন হবে রিনিউয়েবল এনার্জি, সেটা ডিরেক্টলি H&M এর সাপ্লায়ারের কাছে চলে যাবে, H&M এর সাপ্লায়ার ওটাকে অফটেক করবে। সো আমরা একটা বিডের মাধ্যমে দিয়ে ওটাকে আবার গ্রে করে পলিউট করে তারপরে আবার দিব, সেটা করা হচ্ছে না। সো দিস ইজ হাউ এই জিনিসটাকে বলে মার্চেন্ট পিপিএ বলা হয় বা কর্পোরেট পিপিএ। অ্যাডভান্স মার্কেট ইজ ভেরি কমন, কিন্তু বাংলাদেশে এটা প্রথম হচ্ছে। সো এইটা আমাদের জন্য একটা এভলিউশন ইন এনার্জি ইন্ডাস্ট্রি। বিনিয়োগকারীরা বলেছেন, প্রথমটা বলেছেন যারা প্রথমবারের মতো বাংলাদেশে এবার এসেছেন, তারা সবাই বলেছেন যে ওনাদের পরিচিত যত অর্গানাইজেশন আছে এবং কোম্পানি আছে তাদেরকে আসলে ঠিক এনাদের মতো করে আমাদের বাংলাদেশে একবার নিয়ে আসা দরকার। বাংলাদেশে ফিজিক্যালি আসা ছাড়া কোনোভাবেই বাংলাদেশকে ফুল ভিজুয়ালাইজ করা সম্ভব না, বাংলাদেশের মানুষকেও ভিজুয়ালাইজ করা সম্ভব না। কারণ আমাদেরকে মোটা দাগে সাউথ এশিয়ান একটা নেশন হিসেবে ফেলে দেওয়া হয় এবং আমাদেরকে মোটা দাগে ওই হাইলি ডেন্স এবং বন্যার্থ এই সেই হ্যান ত্যান বিভিন্ন ধরনের নেগেটিভ ন্যারেটিভের উপর বেস করে বাংলাদেশকে অ্যাজিউম করে নেওয়া হয়। তো এই বাংলাদেশের মানুষের যে রেজিলিয়েন্স, বাংলাদেশের মানুষের যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা আসলে এই স্পিরিট আপনি ফিজিক্যালি ইন্টারাক্ট না করলে কোনোদিন ধরতে পারবেন না। সো এইটা তাদের সবার কমন ফিডব্যাক। যারা প্রথমবার এসেছেন বলেছেন যে ওনারা সারপ্রাইজ এবং ওনারা মনে করেন যে আমাদের আরো উচিত যে এরকম যারা বাংলাদেশের কথা চিন্তাও করেন নাই বা করা উচিত, তাদেরকে আমাদের ধরে ধরে বাংলাদেশে নিয়ে আসা। সো আমাদেরকে এটা একটু মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যারা অলরেডি বাংলাদেশের কথা কনসিডার আগে করেছেন এবং স্ট্রাগল করছেন, তাদের একটা বড় ফিডব্যাক হচ্ছে যে বাংলাদেশের বিজনেস কেস জানার পরেও বাংলাদেশে ব্যবসা শুরু করাটা এত কঠিন। একটা ফ্যাক্টরি যদি লাইসেন্স পেতে এবং গ্যাস ইলেকট্রিসিটি কানেকশন পেতেই 2 বছর লেগে যায়, তো তার বিজনেস কেস তো আসলে আর থাকে না। সো আমাদেরকে ওই ক্লায়েন্টের হ্যান্ড হোল্ডিং এর পিসটাতে আরো অনেক কাজ করতে হবে সরকার থেকে, যাতে তাদের এই এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হয়। আর আপনার লাস্ট কোয়েশ্চেনটা, যে আমরা যেই কারণে বলছি সরকারের কেন খরচ হয়েছে, কারণ আমার ওয়ালেট তো গভর্নমেন্ট ওয়ালেট। সো আমি এই জন্য বলেছি আমার গভর্নমেন্ট ওয়ালেটের টোটাল খরচ কত হয়েছে। আমার পার্টনার অর্গানাইজেশন ছিল ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনডিপি, ফিকি, ইন্ডিপেন্ডেন্ট যারা অর্গানাইজ করেছে, তারা অনেক ঘাম ছড়িয়েছে, সেটা আমি বাদ দিলাম, সেটারও একটা কষ্ট আছে। বাট লেটস টেক দ্যাট অ্যাসাইড। বাট একদম যদি আপনি বলেন যে ফিজিক্যাল টাকা ইনজেকশন কত করা হয়েছে, সেটা রাফলি 5 কোটি টাকার মতো। বাকি টাকাটা আমাদের পার্টনার অর্গানাইজেশনগুলো আমাদেরকে সাপোর্ট দিয়ে করেছে, অলমোস্ট ইন দ্য ফর্ম অফ গ্র্যান্ট। দে থট যে দিস ইজ ইম্পর্টেন্ট ফর বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং এর জন্য, তাই তারা আমাদেরকে ওইটা দিয়ে সাপোর্ট করেছেন। সো অল ইন অল এই 4 দিনের, এগেন আমি এই জন্য বলছি যে কোয়ান্টিটেটিভটাতে কাইন্ডলি হ্যাং আপ হয়ে যাবেন না। হ্যাঁ, আমরা 1.5 কোটি টাকা খরচ করেছি মাত্র, হ্যাঁ মাত্র 5 কোটি টাকা লেগেছে, এবং হ্যাঁ তাতে 3100 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। বাট দ্যাট ওয়াজ নট দি আইডিয়া। দি আইডিয়া ইজ টু বিল্ড আ পাইপলাইন টু চেঞ্জ দ্য ন্যারেটিভ অফ বাংলাদেশ, এবং সেটাই আমরা পুশ করার চেষ্টা করেছি। আমি খুব একদম ফাউন্ডেশনাল পয়েন্ট থেকে শুরু করি। আমরা যখন সামিটের রেজিস্ট্রেশন নিয়েছি, তখন আমরা ক্যাটাগরিক্যালি তাদের ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, প্রত্যেকটা জিনিস খুব ডিলিজেন্টলি নিয়েছি, ইচ্ছা করে নিয়েছি, কারণ আমাদের মেইন টার্গেট ছিল যে ওনারা আসুক আর না আসুক, ওনারা যেহেতু রেজিস্ট্রেশন করেছেন তার মানে ওনারা আগ্রহ দেখিয়েছেন। সো ওনাদেরকে আমরা এরপর থেকে একটা কনস্ট্যান্ট কন্ট্যাক্টের মধ্যে রাখার চেষ্টা করবো। তা আমরা এই সামিট শেষ হয়েছে, আমরা এখন ওনাদেরকে একটা থ্যাংক ইউ মেইল পাঠাবো আসার জন্য। তারপরে আমরা বলবো যে আপনাদের সাথে আমাদের এই মানুষের কথা হয়েছিল, এই ফিডব্যাক ছিল, তো আপনারা এরপরে আপনাদের ফার্দার কোনো কোয়েশ্চেন আছে কিনা। তারপরে অন পিরিয়ড আমরা ওনাদের কাছে যে আপনার কি আর কোনো ফার্দার ডিসিশন হলো কিনা, আপনি করতে চান কিনা। এই বিজনেস ডেভেলপমেন্ট ইজ আ সায়েন্স, এবং বিজনেস ডেভেলপমেন্ট অ্যাজ এ সায়েন্স কর্পোরেট ওয়ার্ল্ডে খুব কমনলি এক্সারসাইজ করা হয়, ব্যাংকিং সেক্টরে এক্সারসাইজ করা হয়, বিভিন্ন সেক্টরে এক্সারসাইজ করা হয়। সো ইটস নট এ রকেট সায়েন্স, ইটস আ ভেরি সিম্পল স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ। সেই স্ট্রাকচার্ড অ্যাপ্রোচের ভিতর দিয়ে আমরা এই পাইপলাইনটাকে নেওয়ার চেষ্টা করবো। Maybe we will succeed, maybe we will not, but we will try our best যে 100 জন ইনভেস্টরের মধ্যে থেকে অ্যাটলিস্ট আমরা কনভার্ট করতে পারি। আমরা যদি আবারও সেই এক টপিকে, যদিও আমাদের এটা ফেরত যাওয়া উচিত না, আমরা ফেরত যাই যে এই ফুল সামিটে যারা প্রথমবার আসলেন, তাদের মধ্যে যদি একটা $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট হয়, দ্যাট উইড বি 1000 কোটি টাকা, 1200 কোটি টাকা ইনভেস্টমেন্ট। একটা 1200 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয় আমাদের আর পার্টনারদের 3.5, টোটাল 5 কোটি টাকার খরচে। দ্যাট শুড বি আ বিগ সাকসেস ফর দিস সামিট। সো
I am not worried about the success of the summit from a quantitative point of view. সেটা লেস ইম্পর্টেন্ট। যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনভেস্টরদেরকে আমাদের রাইট এক্সপিরিয়েন্সটা দেওয়া, যাতে ইনভেস্টর ইনভেস্ট করুক আর না করুক, বাংলাদেশ নিয়ে দুইটা ভালো কথা বলে, খারাপ কথা না বলে। আমি তাহলে প্রথমে আমাদের পরিসংখ্যান যেটি আশিক ভাই বললো সেটা আপনাদের কাছে কাভার তারপরে আমি ওনাকে করে দিব। তো প্রথম থেকে যদি শুরু করি, আমাদের সামিটের উদ্বোধনী অনুষ্ঠান যেটা ছিল বা ইনঅগ্রেশন সেরেমনি, সেটাতে আমাদের মোট পার্টিসিপেন্ট কতজন ছিল? 710। তো আমাদের উদ্বোধন অনুষ্ঠানে 710 জন অংশগ্রহণ করে। তার মধ্যে 50টি দেশ থেকে, আমি গতদিন প্রেস কনফারেন্সে বলেছিলাম বিদেশিদের নাম্বারটা 400 থেকে 450-র মধ্যে, এক্সাক্ট নাম্বারটা হচ্ছে 415 জন। তো 710 জনের মধ্যে 415 জন বিদেশি এবং প্রবাসী বাংলাদেশিরা ছিলেন, এবং বাকি 395 জন ছিলেন বাংলাদেশি। তো বিদেশিদের পার্সেন্টেজটা হচ্ছে 58% মতো। এর বাইরেও সামিটের এই 4 দিন প্রায় 3,500-এর বেশি মানুষ আমাদের বিভিন্ন যে ব্রেকআউট সেশন, স্টার্টআপ কানেক্ট, রাউন্ড টেবল ডিসকাশন, এগুলা বিভিন্ন সেগমেন্টে অংশগ্রহণ করে। এই সংখ্যাটা হচ্ছে 3,500-এর বেশি। আমরা যদি আমাদের ব্রেকআউট সেশন এবং স্টার্টআপ কানেক্ট এগুলো মিলিয়ে টোটাল প্যানেলিস্ট বা স্পিকার এরকম কয়জন ছিল এটা দেখি, এরকম সংখ্যা ছিল প্রায় 130। তো 130 জন প্যানেলিস্ট এবং স্পিকার আমাদের এই 4 দিন ছিল। এখানে আমাদের পার্টনারদের নাম বলতেই হয়, যারা আমাদের সাথে এই ব্রেকআউট সেশন গুলো অর্গানাইজ করেছে, এবং তারা খুবই সাকসেসফুলি এই ব্রেকআউট সেশন গুলো প্রত্যেকেই জায়গা থেকে অংশগ্রহণ এক্সিকিউট করতে সক্ষম হয়েছে। আমি পার্টনারদের নামগুলো খুবই কুইকলি একবার বলে ফেলি। ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি, সিটিএনএ ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, বিজিএমইএ, ডাচ এম্বাসি, লাইট ক্যাসেল পার্টনার্স, ইন্সপায়ারা ম্যানেজমেন্ট কনসাল্টিং, সাজিদা ফাউন্ডেশন এবং ইবিএল ব্যাংক। এর বাইরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আমাদের চেয়ারম্যান যেটা বললেন, ওই 4 দিনে অনেক এসেছেন ইনভেস্টরদের সাথে করিডোরে কথা বলার জন্য বা ডিসকাশন করার জন্য। আমরা অফিসিয়ালি, আপনারা জানেন যে আমাদের দ্বিতীয় তলায় আমরা মোটামুটি একটা সেকশন দিয়ে দিয়েছিলাম আমাদের অফিসিয়াল ডিসকাশন গুলোর জন্য B2G আকারে। তো আমাদের অফিসিয়াল এরকম মিটিং হয়েছে 150টি। এই 150টি মিটিং এর মধ্যে অনেকগুলো মিটিং এ সারাদিন ব্যাপী আমাদের বাণিজ্য উপদেষ্টা, স্পেশাল অনবয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান, এরকম অনেকেই সারাদিন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ছিলেন। তাদেরকে আমাদের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ। এর বাইরে এখন যদি আমি আসি ইনভেস্টমেন্টের ডিক্লারেশনে, আমাদের সামিটে ইনভেস্টমেন্ট ঘোষণা হয়েছে 2টি, যেটা আমি গতবার বলেছিলাম, হান্ডা ইন্ডাস্ট্রি এবং সপা। এই দুটি টোটাল ভ্যালু 3,100 কোটি টাকা। এর বাইরেও এমওইউ সই হয়েছে 6টি 4 দিনের সামিটে। আর সামিটের সরকারের পক্ষ থেকে খরচ কত হয়েছে, আমি জানি গতদিন আমাকে প্রস্তুতি করা হয়েছিল। সামিটের সরকারের খরচ হয়েছে, সরকারের পক্ষ থেকে খরচ হয়েছে 1,45,00,000 টাকা, যা আমাদের প্রথম এস্টিমেটের চেয়ে 42% কম। আর এই সাথে আমি এই সামিটটাকে সফলভাবে করার জন্য আমাদের যারা ইভেন্ট ম্যানেজমেন্ট পার্টনার ছিলেন, ইন্টিগ্রেটেড মার্কেটিং সার্ভিসেস লিমিটেড এবং আমাদের মার্কেটিং কমিউনিকেশনস পার্টনার হাই ভোল্টেজ লিমিটেড, ওদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বশেষে আমাদের যারা মূল ইভেন্ট পার্টনার ওয়ার্ল্ড ব্যাংক, ফিকি এবং ইউএনডিপি, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো এই ছিল আমার পক্ষ থেকে পরিসংখ্যান। এবার আমি চেয়ারম্যানের কাছে করে দিচ্ছি বাকিটুকুর জন্য। ধন্যবাদ নাহিয়ান। সো আমি একটু লাস্ট জায়গাটা থেকে শুরু করি। হ্যাঁ, যে আমরা নাহিয়ান বললো যে